কেডি শেঠ? হ্যাঁ শেঠ, আমি তো 12টার সময় জামন গ্রামে পৌঁছে গেছি শেঠ। হ্যাঁ হ্যাঁ শেঠ, সব ঠিকঠাক আছে। আরে না না শেঠ, চিন্তা করবেন না। হ্যাঁ শেঠ, ঠিক আছে। আরে ওমতি আর জীবা, নকুল কেমন আছে জানতে গেল, এখনো এলো না, এত দেরি হয়ে গেল। আমি নকুলকে ফোন করে একবার দেখি। হাই দা, এসে গেছে। এত রাতে কে দরজা ঠকঠক করছিল? আরে কে আছো? এই দেখ কে দেখা করতে এসেছে তোর সাথে। ইনি হলেন ওই বিখ্যাত কেডি পাঠক যাকে তুমি খুন করেছো। রাধে, সে এনার বাড়িতে রান্না করতো। ইনি মুম্বাইয়ের খুব বড় উকিল, বেশি চালাকি করার চেষ্টা করবে না, বুঝেছো? বাবু, তুমি উকিল, আমার কেসটা তুমি লড়ো না বাবু। কেস তো আমি অবশ্যই লড়ব, কিন্তু আপনার পক্ষ নিয়ে নয়, আপনার বিরুদ্ধে। যেভাবে গলা কেটে আপনি রাধেকে হত্যা করেছেন, এটা দেখে তো কোনো কসাই লজ্জা পেয়ে যাবে। বাবু, ওর মরাটা ভাগ্যে লেখা ছিল, সেই কারণেই তো মরেছে। তোমার ভাগ্যে রয়েছে ফাঁসি কাটে ঝোলা আর কি। যেরকম নির্দয়ভাবে তুমি একজন ভালো আর নির্দোষ এক ব্যক্তিকে মেরে ফেলেছো, সব জানি আমি। যে রাধে আর তোমার মধ্যে জমিটাকে নিয়ে ঠিক কি চলছিল। আর এটাও আমি জানি যে রাধের মনে এই নিয়ে একটা ভয় ছিল যে জমিটাকে হাতিয়ে নেওয়ার জন্য তুমি ওকে হত্যা করতে পারো। আর ওর ভয়টাই একদিন সত্যি হলো। বাবু, আপনি জানেন আর আমি জানি যে রাধেকে খুন আমি করেছি, কিন্তু আইন তো অন্ধ, তাই না? আর আমি তো শুনেছি যে আদালতে প্রমাণ আর সাক্ষ্য চাই। প্রমাণ কোত্থেকে আনবেন? সাক্ষী কোত্থেকে পাবেন? দেখো, আমি তোমাকে এই কথাটা বলতে এখানে এসেছিলাম যে আমার চিন্তা ছেড়ে দিন, আমার কথা শুনুন। আপনি যে এসি গাড়ি করে মুম্বাই থেকে জামুন গ্রামে এসছেন না, ওই এসি গাড়ি করেই আপনি আবার মুম্বাই ফিরে যান, নইলে আপনার এই সাদা মুখটা একেবারে কালো হয়ে যাবে। কিন্তু তখন কিন্তু বলবেন না যে আমি আপনাকে বলিনি। আর তাছাড়াও অনেক বছর বাদে কেউ কেডি পাঠককে এরভাবে চ্যালেঞ্জ করল, গ্রহণ করছি আমি। আমি কিন্তু আমার মতো তৈরি হয়ে রয়েছি, তুমি তোমার মতো তৈরি হও। আদালতের কাজ শুরু করা হোক। ডিফেন্সের তরফে কে রয়েছেন? মুঞ্জাল গারোরাই। আপনার উকিল কোথায়? আমার কাছে কোনো উকিল নেই। আমি 2-3 জন উকিলকে বলেছিলাম, কিন্তু ওরা, কেডি বাবুর নাম শুনে ওরা পেছন ঘুরে দাঁড়িয়েছে সবাই। একজন তার মধ্যে রাজি হয়েছিল, তো এত বেশি টাকা চাইছিল আমার কাছে যে আমার পকেটটাই ফুটো হয়ে গেছে। মানে পকেট আর আস্ত রইল না। যদি আপনি চান তাহলে আদালত থেকে উকিল নিতে পারেন। হুজুর, আদালত তো উকিল দেবে, কিন্তু হুজুর, উকিল যে আমায় মুক্তি দেবে এমন কি কোনো গ্যারান্টি আছে? তাহলে আপনি এখন কি চান? আমি বাড়ি যেতে চাই হুজুর। অর্ডার, অর্ডার। দেখুন, যতক্ষণ না আপনি নির্দোষ সাব্যস্ত হচ্ছেন আপনি বাড়ি যেতে পারেন না। বলুন, আপনি কি করতে চান? হুজুর, যদি কিছু না মনে করেন তো আমি নিজেই নিজের কেসটা লড়তে চাই। আমি কিন্তু আমার মতো তৈরি হয়ে রয়েছি, তুমি তোমার মতো তৈরি হও।
অর্ডার অর্ডার। আসলে আমি আমি জানি যে আমি 10 ক্লাস ফেল, অত জ্ঞান নেই আমার, আমি তো গ্রামের গোয়ালা। কিন্তু এই কেসটা লড়ার জন্যে কোনো জ্ঞানের দরকার নেই, আমার তো সত্যিটা জানানো দরকার, আর সেই সত্যি আমার কাছে রয়েছে হুজুর। আপনি ক্লাস 10ও পাস করেননি, আর আপনি কেডি পাঠকের বিপক্ষে লড়তে চলেছেন, আর তাও আবার একটা খুনের মামলার। যদি একটুও ভুল হয়ে যায় না, তাহলে আপনার ফাঁসি আর কেউ আটকাতে পারবে না। কিন্তু যখন আমি খুনটা করিনি, আমার ফাঁসি কেন হবে? ইওর অনার, ভারতের সংবিধান এটা বলে যে ভারতের সমস্ত নাগরিকেরই তার মামলা লড়ার অধিকার রয়েছে। যদি মঞ্জলবাবুর নিজের প্রতি এতটাই বিশ্বাস থাকে তো তাহলে নয় কেন? ঠিক আছে, এই আদালত মুঞ্জল গারোরাকে নিজের পক্ষে লড়ার অনুমতি দিচ্ছে। দ্য প্রসিকিউশন মে প্রসিড। ইওর অনার, রাধে মঙ্গরোলিয়া জাম্বুন গ্রামের একজন বাসিন্দা ছিলেন। 6 অক্টোবর তার মৃতদেহ পাওয়া গিয়েছিল, মাথাটা দেহর থেকে আলাদা করা। ওনার শ্যালক অভিযোগটা এনেছেন মঞ্জলবাবুর ওপর যে ইনি ওনার মাথাটাকে দেহ থেকে আলাদা করে দিয়ে ওকে হত্যা করে। এই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সর্বপ্রথম বরুণ জাভেরিকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি ইওর অনার। অনুমতি দিলাম। ইওর অনার, আমি আপনাকে জানিয়ে রাখতে চাইবো যে এই বরুণ জাভেরি আমার সহায়ক, আমার দপ্তরে আমার সঙ্গে ও কাজ করে। বরুণবাবু, আমাদের এটা বলুন যে 25শে সেপ্টেম্বর যখন রাধেবাবু, আমার রান্নার লোক, দুপুরবেলা কার্যালয়ে এসেছিল খাবার সময়, তো খুবই বিচলিত ছিলেন। কি কারণ ছিল এর পেছনে? ইয়োর অনার, আমাকে গ্রামে যেতে হবে, ওই মহাজন টাকা পয়সা নিয়ে খুব ঝামেলা করছে। তুমি ওর বিরুদ্ধে কেস করেছিল ওই জমিটাকে নিয়ে, কিন্তু ওই জমির ওপর তো কোর্ট রিসিভার লাগিয়ে রেখেছে। হ্যাঁ স্যার, এই 15 দিন আগেই, কিন্তু জোর করে জমি দখল করে নিতে চাইছে। ও কিছুদিন আগে আমাকে হুমকিও দিয়েছে, আমি যদি ওর নামে জমি লিখে না দিই তো আমাকে মেরে ফেলবে। ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তো আমি রমরিক লাল বাবুকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাই। আমার নাম রামরিকলাল ত্রিবেদী হুজুর, আর আমি জামুন গায়ের পঞ্চায়েতের একজন সদস্য। রমরিক লাল বাবু, আদালতকে দয়া করে বলুন যে 5ই অক্টোবর রাতে আপনি ঠিক কি দেখেছিলেন? রাত তখন 10:15 হয়েছিল। আমি দেখলাম যে ইওর অনার, 10:15টার সময় রমরিক লাল বাবু মঞ্জল বাবুকে রাধের ঘরের ভেতর ঢুকতে দেখেছিলেন। ফরেন্সিক্স রিপোর্ট অনুযায়ী ওই হত্যাটা 10টা থেকে 10:30টার মধ্যে হয়েছিল। এটা এই বিষয়টার একটা ইঙ্গিত, সম্ভবত মঞ্জল বাবুই রাধেকে হত্যা করেছে। মুঞ্জল বাবু, আপনি রমরিক লালকে কিছু জিজ্ঞাসা করতে চান? হুজুর, আমি এখান থেকে জিজ্ঞেস করব না ওখানে গিয়ে জিজ্ঞেস করব? আপনি ওখানে যেতে পারেন। এটা খোলে না বুঝি? আসুন। এটা প্রথমবার তো, তাই অনেক কিছু জানি না। কিন্তু হুজুর, আপনি আছেন বলে আমার কোনো চিন্তা নেই, আপনি ঠিক আমায় সামলে নেবেন। না মানে আমার বলতে যদি কিছু ভুল হয় আপনি একটু ক্ষমা ঘৃণা করে নেবেন হুজুর। জয় মা কালী, জয় মা কালী। রমনিক ভাই, আমি আপনার কোনো ক্ষতি করেছি? হ্যাঁ, সময় মতো আমি আপনার বাড়ি দুধ পৌঁছে দিই, তাতে জলও মেশাই না বা কমও দিই না মাপে। ইওর অনার, ভালো হয় যদি মঞ্জল বাবু এই কেসের সঙ্গে সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলেন। অবজেকশন সাস্টেইন। রমনিক ভাই, হ্যাঁ। আপনি যখন আমায় দেখলেন যে আমি রাধের বাড়িতে আস্তে আস্তে ঢুকছি, তখন আপনি কতটা দূরে ছিলেন? আমি ওই তেঁতুল গাছটার কাছে ছিলাম, এই ধরো 20 ফুট দূরে। রমনিক ভাই, আপনার এই চশমাটা একটু দিন তো আমায়। আরে বাপরে, কি ভারী চশমা এটা, কি মোটা কাঁচ এটার, কিছু তো দেখতেই পাচ্ছি না। জজ সাহেব, আমি আপনাকেও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু তখন অন্ধকার, তারপরে এত মোটা কাঁচ। হুজুর, না হয় আমি মেনেই নিলাম যে যে আমি ভেতরে গেলাম, আমি মেনেই নিচ্ছি আমি ভেতরে গেলাম, আর তখন উনি আমায় দেখেছেন। কিন্তু রমনিক ভাই, আপনি আমাকে রাধেকে খুন করতে কি দেখেছেন? দেখেননি তো? আরে রমনিক ভাই, আমাকে খুন করতে দেখেননি। এবার আমি বাড়ি যাই, আমার আর কিচ্ছু জিজ্ঞেস করার নেই। অর্ডার অর্ডার। আরে মঞ্জল বাবু, আপনি চলে যাবেন তার আগে একটু মহামান্য বিচারককে তো এটা বলে যান যে আপনি ওই 5ই অক্টোবর রাত 10টা থেকে 10:30টার মধ্যে কোথায় ছিলেন? আমি গোলাপের সাথে ছিলাম, আমি ওকে স্নান করাচ্ছিলাম তো।
অর্ডার অর্ডার। গোলাপ নিজে নিজে স্নান করতে পারে না হুজুর। তার মানে ও ও ও আমার মোষ। অর্ডার অর্ডার। আপনার যদি আমার কথায় বিশ্বাস না হয় আপনি আমার মেয়ে জিগনাকে জিজ্ঞেস করে নিন। জিগনা, হ্যাঁ স্যার, বাবা বাবা ঠিকই বলছেন। সেদিন সেদিন রাত্রে আমি নিজের চোখে বাবাকে গোলাপকে স্নান করাতে দেখেছিলাম। জানি না জিগ্না দেবী, আপনি কারোর চাপে পড়ে মিথ্যা কথা বলছেন নাকি কেন মিথ্যা কথা বলছেন। আপনি কি এটা জানেন যে আপনার বাবার আঙুলের ছাপ রাধের ঘর থেকে পাওয়া গিয়েছে? আপনি ঠিকই বলছেন। আমার আঙুলের ছাপ ওখানে পাবেন, ওর ঘরে পাবেন, ওর দরজায় পাবেন, ও জল খেতে গেলাস দিয়েছিল তাতেও পাবেন। আসলে আমি ওর বাড়ি গিয়েছিলাম তো। হে ভগবান ভগবান, কতবার বলবো। তোর বাবা বেঁচে থাকতে আমার বাবার কাছে এই জমিটা বাঁধা রেখে গিয়েছিল। টাকা ফেরত দিয়ে জমিটা তো ছাড়িয়েও নিয়েছিলাম। আমার কাছে দলিলটা আছে। এখন কোর্ট যা সিদ্ধান্ত নেবে আমি মেনে নেব। তোর এখন যা বয়স না, কোর্টের বিচার হতে হতে ততগুলো বছর আবার কেটে যাবে। আমার ফটোতে যদি চন্দনের হাড়ও ঝোলানো হয় তবু আমার আত্মা তোর সঙ্গে কখনোই আপোষ করতে চাইবে না। হুজুর, যদি আপনার বিশ্বাস না হয় তো আপনি ওই জিবার গোমতিকে ডেকে জিজ্ঞেস করে নিন। জিবার গোমতি এরা কারা? ইওর অনার, জীবা রাধের ছোট ভাই আর গুমতি ওর স্ত্রী। আর তারপর এই হত্যাটার পর দুজনেই বেপাত্তা। হুজুর, মিয়া আর বিবি এ ঘটনা কেউ জানতো না ঠিকই। ওই রাধে রাধে এনার বাড়ি 11 মাস মুম্বাইতে রাঁধুনির কাজ করত। আর ওই জিবা আর গোমতি এখানে দিনরাত প্রেম লীলা করে বেড়াতো। এ মুঞ্জল ভাই, মুখ সামলে তুমি কথা বলবে। হ্যাঁ, আমার বোন চরিত্রহীন ছিল না। অর্ডার অর্ডার। আপনি কোর্টের কাজের বাধা সৃষ্টি করছেন। বসে পড়ুন। 1 মিনিট হুজুর, 1 মিনিট। যদি আপনার আমার কথাটার উপর বিশ্বাস না হয় না, তাহলে আপনি লীলাধর ভাইকে ডেকে নিন। আমি হলাম জামুন গায়ের প্রধান। ওই মুঞ্জেল ভাই যেটা বলছে একদম ঠিক কথা বলছে। একদিন সকালবেলা আমি দেখলাম দুজন খুবই লজ্জাজনক অবস্থায় রয়েছে। আগে আমার কথার উত্তর দে। এটা কি? কি? এই যে এইটা। এটা আমার ভালোবাসা। মামলা খুব গড়বড় মনে হচ্ছে। হুজুর, আমার তো মনে হয় যে রাধে এই প্রেম লীলার ব্যাপারে জানতে পেরে গেছিল। সেই জন্যে জিবা গোমতির সাথে মিলে রাধেকে খুন করলো আর পালিয়ে গেল, মানে নিখোঁজ হয়ে গেল। কিছু গল্প আপনি তৈরি করেছেন আপনার নিজের মনে। লীলাধর বাবু, আপনি আমাকে এটা বলুন যে এই কথাটা কি সত্যি যে জীবার মদ্যপানের একটা অভ্যাস তৈরি হয়েছিল? অনেক অনেক ক্ষেত্রে এই অভ্যাসটার কারণে গোমতি জীবাকে ঘর থেকে বার করে দেয়। কেননা রাধে বেশ কয়েকবার আমার কাছ থেকে ছুটি নিয়েছিল এটা বলে যে ওর স্ত্রী গোমতি ওকে সমস্যার সমাধান করার জন্য গ্রামে একবার ডেকে পাঠিয়েছে। সত্যি কথা কি এটা? হ্যাঁ, এটা সত্যি, একেবারে সত্যি। ইওর চিন্তার বিষয় হলো এটা যে যখন দুজন ব্যক্তির মধ্যে একটা অনৈতিক সম্পর্ক হয় তো তারা সেটাকে লুকোবেই, সবার সামনে প্রদর্শন করবে না সে বিষয়টা। আগে হুজুর, ওসব নাটক নাটক। বাইরের ব্যাপারটা আলাদা আর ভেতরের ব্যাপারটা আলাদা। এখন আমি এই আমাদের পাঠক বাবুরই কথা বলি। উনি বাইরে থেকে আমাকে কত সম্মান করছেন, কত শ্রদ্ধা করছেন, কিন্তু আমি জানি উনি ভেতরে ভেতরে আমার উপর খুব চটে আছেন, রেগে আছেন। দেখুন দেখুন, ওনার চোখেই বোঝা যাচ্ছে রাগটা। মঞ্জল বাবু, আপনি আমাকে চেনেন না। আপনাকে এটা আমি জানিয়ে রাখছি যে যেই চিন্তা ভাবনাটা কেটি পাঠকের মনের ভিতরে থাকে সেটাই ওনার বাক্যের মধ্যে বেরিয়ে আসে। রাগ আপনার ওপর বাইরে থেকেও আছে, আবার ভেতর থেকেও। শুধুমাত্র এটাই যে আদালতের ভেতরে আছি বলে আমার এই রাগটাকে আমি ব্যক্ত করতে পারছি না। আর এই যে ভদ্র ব্যবহার দেখছেন আমার, এটা আসলে আমার স্বভাব মঞ্জল বাবু। এটাকে আমার দুর্বলতা বলে ভাববেন না। তো আমি বলি কি হুজুর, আসলে জিবার গোমতিকে আগে খোঁজা হোক। না, ওনারা দুজন কোথায় সেটা তো আপনার জানা উচিত মঞ্জল বাবু। কেননা 5ই অক্টোবর রাতে 8টার সময় ওই জমির বিষয়ে কথাবার্তা বলতে, বেশ কিছু সমস্যার সমাধান করতে আপনি ওদের দুজনকে ডেকেছিলেন আপনার বাড়িতে, ঠিক কিনা? 5ই অক্টোবর সন্ধেবেলা 5টার সময় গোমতী আমাকে ফোন করেছিল। মুঞ্জল ভাই এসেছিল তোর জামাইবাবুর সঙ্গে সম্বন্ধের কথা বলতে,
কিন্তু তোর জামাইবাবু তো খুব রেগে গেছে। মুঞ্জেল ভাই না আমাকে যাওয়ার সময় ইশারা করে দিয়ে গেছে যাতে রাত্রে জিবা আর আমি ওর বাড়ি যাই সম্বন্ধের কথা বলতে। শোন বোন, ঝগড়া করে কারোর কখনো ভালো হয়েছে কি? কিন্তু তোর জামাইবাবুর জেদের কি করব? আমি কি ইচ্ছে করে যেতে চাইছি? তুই আর জীবা একসঙ্গে মুঞ্জল ভাইয়ের সঙ্গে দেখা করে আয়। আর জামাইকে বলে দে যে বকুলের শরীরটা খুব খারাপ, তাই আমি ওষুধ দিয়ে আসি। আর রাত হয়ে গেছে, তাই জীবাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তাই করব। এখন আমি ফোন রাখছি, রাত্রে 8টার সময় পৌঁছে যাব। জয় মাতা দি। আমি ওই দিন কুন্তি বৌদিকে বকুল ভাইয়ের সঙ্গে কথা বলতে শুনেছি। ও 8টার সময় মুঞ্জাল ভাইয়ের বাড়ি যাবার কথা ছিল। হ্যাঁ মঞ্জল বাবু, এবার বলো কি ঘটনা হয়েছিল। একটা কথা জিজ্ঞেস করব? আমি যাব? কোর্টের কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি কোথাও যেতে পারবেন না। বলুন, গোমতি আর জীবা আপনার বাড়িতে এসেছিল? হুজুর, একটা কাজ করুন না, জিবার গোমতিকে ডেকে জিজ্ঞেস করে নিন। অনার, আমি বুঝতে পারছি যে জিবা আর গুমতিকে খুঁজে পাওয়াটা খুবই জরুরি, কিন্তু ততটাই জরুরি রাধের হত্যাকারীকে শাস্তি দেওয়া। এখানে মুঞ্জলবাবুর এখানে বক্তব্য হলো যে জিবার কাছে তার ভাইকে হত্যা করার যথেষ্ট কারণ ছিল। এইটার আরও একটা দিক রয়েছে ইয়নের, ওই বিবাদ জমিটাকে বিক্রি করা নিয়ে একটাই কাটা ছিল ইয়নের, রাধে। আর তার মৃত্যু থেকে এখন পুরো লাভটাই এখানে মুঞ্জলবাবুর হলো। অর্ডার, অর্ডার। 1 মিনিটের জন্য না হয় আমরা মেনে নিলাম যে এই খুনটা আমিই করেছি, কিন্তু ওই রাধের লাশটা কোথায় গেল? আপনি কি বলতে চান? রাধের মৃতদেহ তার বাড়ি থেকেই পাওয়া গেছে? হুজুর, রাধের বাড়ি থেকে যে লাশটা পাওয়া গেছে না, আর তার তো মাথাই ছিল না। যদি মাথায় না পাওয়া যাবে তাহলে কি করে বোঝা যাবে যে ওটা রাধেরই লাশ? তাই আমার একটা আর্জি আছে হুজুর, আগে খোঁজ নিয়ে নিন ওই লাশটা রাধেরই কি না, তারপর না হয় আমায় দোষী বলবেন হুজুর। অর্ডার, অর্ডার। ইয়নার, মঞ্জলবাবুর কথা শুনে এটা মনে হচ্ছে না যে উনি কোনোভাবেই অসফল হবেন। ঠিক প্রশ্নই করেছেন উনি এখানে। আর আপনি যদি অনুমতি দেন তো বকুলকে আমি কাঠগড়ায় ডেকে নেব এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য। ইয়নার, যেই দেহটা পুলিশ পেয়েছে ওই রাধের বাড়ি থেকে, তার হাতের ওপরে এই তাবিজটা পরানো অবস্থায় ছিল। বকুল, বলুন যে আপনি কি এই তাবিজটাকে চিনতে পারছেন? এটা গোমতী আমাকে দিয়েছিল। আমার মানে হলো যে আমাকে, রাধেকে আর জীবাকে। এই দেখুন। শুধুমাত্র এতটাই নয় ইওর অনার, রাধে তার নিজের হাতের মধ্যে স্বয়ং নিজের নামটা খোদাই করে লেখে ইওর অনার। আর যেই দেহটা পুলিশ উদ্ধার করে ইওর অনার, সেই দেহের হাতের মধ্যেও রাধে নামটা খোদাই করে লেখা আছে। এর থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে দেহটা পুলিশ খুঁজে পায় সেটা রাধেরই। এরকম তো আমাদের ভারতে কত লোক আছে যে রাধে রাধে রাধে, ওই রাধে কৃষ্ণ রাধে রাধে হাতে লিখিয়ে থাকে। আর ওই যে তাবিজের কথা বলছেন আপনি, মায়ের মন্দিরে যারাই শ্রদ্ধা নিয়ে যায় তারাই তো হাতে তো তাবিজ পড়েই। হ্যাঁ, আমার তো ভুল হয়েছে যে আমি হাতে তাবিজ পড়িনি, না হলে এই ঝামেলা থেকে আমিও রেহাই পেতাম, এই দিন দেখতে হতো না আমায়। মাকে যদি শ্রদ্ধাই করতেন তাহলে সম্ভবত আপনার হাতে এই খুনটা হতো না। ইওর অনার, আমি তৃতীয় সাক্ষীকে এই মুহূর্তে আদালতে পেশ করতে চাইব। আপনি যদি অনুমতি দেন তো আমি আরও একবার বরুণ জাভেরিকে কাঠগড়ায় ডাকতে চাই। ইওর অনার, এটা ওই দেহেরই কিছু স্থির চিত্র যেটা পুলিশ ওখান থেকে তুলেছে। মিস্টার জাভেরি, এই দেহের হাতে এই যে পুড়ে যাওয়া দাগটা রয়েছে, এর থেকে কি মনে পড়ছে আপনার? দয়া করে আপনি মহামান্য বিচারককে একবার বলুন। হ্যাঁ ইওর অনার, যখন ও অফিসে খাবার নিয়ে এসেছিল ওর কবজিতে পোড়া দাগ ছিল। এটা কিভাবে হলো? আপনার হাত পুড়লো কি করে? আরে এটা ওই টিফিন বক্সটা একটু তাড়াতাড়ি খুলে ফেলেছি না, ওই ভাপ লেগে হাতটা একটু পুড়ে গেছে। এখন ডাক্তার দেখিয়ে নিন। হ্যাঁ সেট। এর থেকে পুরোপুরি স্পষ্ট হয়ে যাচ্ছে এটা ইওর অনার, যে দেহটা পুলিশ সেখান থেকে উদ্ধার করে সেটা রাধেরই ছিল। এখন মঞ্জলবাবু, এই বিষয়টাতে তো নিশ্চয়ই কোনো প্রশ্ন আপনি তুলবেন না। কেডি বাবু, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে বিজ্ঞান কি এত দূর এগিয়ে গেছে যে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়েছে যাতে বোঝা যায় এই লাশ যেটা আমরা পেয়েছি সেই লাশ ওই রাধেরই লাশ? আরে মুন্ডু নেই তো কি হয়েছে, ঠিক বোঝা যাবে যে লাশটা রাধেরই। তাহলে না হয় আমি বুঝতাম। আমার তো এরকমই মনে হয়।
পাঠকবাবু, আপনার পেশ করা সমস্ত সাক্ষ্য আর প্রমাণ একটা দিকে ইঙ্গিত করছে যে এই হেডলেস বডিটা রাধের, কিন্তু শুধুমাত্র ইঙ্গিতের উপর ভিত্তি করেই তো আদালত তার রায় দিতে পারে না। আপনার কাছে কি কোনো ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ রিপোর্ট রয়েছে যা প্রমাণ করবে যে হেডলেস বডিটা রাধেরই ছিল? ইওর অনার, দুর্ভাগ্যবশত যেরকমটা আপনি জানেন যে রাধের মাথাটা খুঁজে পাওয়া যায়নি, আর সে কারণে ও ডেন্টাল রেকর্ডস কোনোভাবেই ম্যাচ করানো যাবে না। রাধের মা বাবা এখন বেঁচে নেই, আর ও একমাত্র ভাই জিভা সেও বেপাত্তা। এই কারণে ইওর অনার ডিএনএটা ম্যাচ করা সম্ভব নয় একদম। হুজুর, আমরা রাধে রাধে করতে করতে একবারে আধখানা হয়ে পড়েছি, আর ওই জেলে থাকতে থাকতে আমি তো আধখানা হয়েই গেছি। আমার একটা নিবেদন আছে, যতদিন না প্রমাণ হচ্ছে যে লাশটা পাওয়া গেছে সেটা রাধেরই লাশ, ততদিন আমি বাড়ি যেতে চাই। আমায় জামিনে ছেড়ে দিন। পাঠকবাবু, মুঞ্জালবাবু যে নিজের জামিনের প্রস্তাব দিয়েছেন, আপনি কি তার বিরোধিতা করবেন? ইওর অনার, ওনার এই প্রস্তাবের বিরোধিতা তো আমি করতে চাইব। দুর্ভাগ্যবশত আমার ওকালতির সিদ্ধান্ত আমাকে এই অনুমতিটা দিচ্ছে না। সাক্ষী আর প্রমাণ না থাকার কারণে এই আদালত মুঞ্জালবাবুর জামিনের প্রস্তাব মঞ্জুর করছে, আর সেই সঙ্গে পুলিশকে নির্দেশ দিচ্ছে যে মৃতদেহের মাথাটা যত শীঘ্র সম্ভব উদ্ধার করতে, যাতে এই মৃতদেহের পরিচয়টা আইন মোতাবেক হতে পারে। জিবার গুমতিরও খোঁজ করা হোক। আদালত এও আদেশ দিচ্ছে মুঞ্জালবাবু এই এলাকা ছেড়ে কোথাও যেন বাইরে না যান। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। জয় মা কালী। যা হয় ভালোই হয়, এবার আমি বাড়ি চলি। স্যার, আপনি মুঞ্জালবাবুকে বেল পেতে দিলেন কেন? ওকে ফাটকে রাখার জন্য আপনি জাজের ওপর প্রেশারও তো দিতে পারতেন। এটা দুটো কারণ রয়েছে। সর্বপ্রথম হলো এটা যে আইনতভাবে ওকে কারাগারে রাখার কোনো রকম তথ্য প্রমাণ আমার কাছে নেই এখন। দ্বিতীয়ত হলো এই যে যতটা দেখে সরল ওকে মনে হয় ততটা সরল নয়, খুবই চালাক, পারদের মতো। যতই ধরার চেষ্টা করো তুমি ওকে ধরতে পারবে না। হ্যাঁ বিলি, কিছু পেয়েছো ওর ঘরের মধ্যে? না কেডি, পুরো রুম আমি খুঁজে দেখেছি। রাধে না সমস্ত জিনিস নিয়ে চলে গেছে, কিচ্ছু রেখে যায়নি। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার, রাধের বাড়ি থেকেও আমি ওর কোনো জিনিস খুঁজে পাইনি। এবার আমরা ডিএনএ ম্যাচ কি করে করব? কোনো না কোনো রাস্তা বেরিয়ে যাবে। তো আপাতত মুঞ্জলের উপর নজরটা রাখ, কোথায় যায়, কার সঙ্গে দেখা করে, কি করে। ইওর অনার, রমরিকলাল বাবু যেটা বক্তব্যে বলেছিলেন যে উনি মুঞ্জল বাবুকে রাধের ঘরে প্রবেশ করার সময় দেখেছিলেন ওই 5ই অক্টোবর রাতে, ওনার বক্তব্যে বেশ তথ্য রয়েছে ইওর অনার। আর রাধেকে হত্যা করার কারণ শুধুমাত্র মুঞ্জল বাবুর কাছেই ছিল। এটা স্পষ্ট করার জন্য আমি লীলাধর বাবুকে আরও একবার কাঠগড়ায় রাখার জন্য অনুমতি চাইছি। রাধে আর মুঞ্জাল দুজনকে পঞ্চায়েতে বোঝানোর অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু রাধে মানেনি, উল্টে মুঞ্জালের উপর রেগে গেছে। তখন মুঞ্জাল ওকে প্রাণে মারবার হুমকি দিয়েছিল। অর্ডার, অর্ডার। আমি আদালতের কাছে এই তথ্যটা পেশ করতে চাই যে ওই বিবাদগ্রস্ত জমিটাকে নিয়ে, যে জমিটার জন্য রাধে আর মুঞ্জল বাবুর মধ্যে একটা বিবাদ চলছিল, ওই জমি থেকে দুটো মৃতদেহ মস্তকহীন পাওয়া গিয়েছিল ইওর অনার, একজন পুরুষের আর একজন মহিলা। অর্ডার, অর্ডার। এই বোর্ডটা তো ওখানে তারের পাশে লাগানো ছিল, এখানে এলো কি করে? তারপর ইওর অনার, ইন্সপেক্টর কার্তিকের সহায়তায় আমি ওই জমিটাকে খনন করিয়েছি। ইওর অনার, ফরেন্সিকের তালিকা অনুযায়ী যেই দুই ব্যক্তির দেহ পাওয়া গিয়েছে জমিটা থেকে,
আর দুজনের বয়স এই ধরুন 25 থেকে 26 বছর হবে। দুজনের পেট থেকেই বিষের অংশবিশেষ পাওয়া যায়। আর দুজনেরই হত্যা ইওর অনার 8 দিন আগে হয়েছিল, অর্থাৎ 5ই অক্টোবর রাত 8টা থেকে 9টার মধ্যে। ইওর অনার, মহিলার যে দেহটা ছিল ওনার ডিএনএ বকুল ব্রহ্মভট্টের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। বকুল ব্রহ্মভট্টের পরিবারে ওনার বোন ছাড়া আর কেউ ছিলেন না। তো এটা স্পষ্ট ইওর অনার, যেই মহিলার দেহটা পাওয়া গিয়েছে সেটা গোমতিরই, আর যেই পুরুষের দেহটা ছিল সেইটা ডিএনএ ওই দেহটার সঙ্গে ম্যাচ করে যাচ্ছে যেটা ওই জমি থেকে পাওয়া গিয়েছিল। যেটার এই মানে দাঁড়াচ্ছে ইওর অনার, প্রথম যে দেহটা পাওয়া গিয়েছিল সেটা রাধেরই দেহ, আর দ্বিতীয় যে দেহটা পাওয়া যায় ওর ভাই জিভার দেহ। আর এটার প্রমাণ হলো এই যে যেই দেহটা এখনই পাওয়া গিয়েছে সেটার হাতের মধ্যে জিভা নাম খোদাই করা রয়েছে, আর পিঠের মধ্যে কমলি লেখা রয়েছে ইওর অনার। ইওর অনার, এটা থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে জিভা আর গোমতি ওরা পালিয়ে যায়নি, ওরা বেপাত্তাও ছিল না, ওদের হত্যা করা হয়েছিল। আর এই পুরো সম্ভাবনাটা রয়েছে যে হত্যাটা মঞ্জলবাবুই করেছে। কেডি বাবু, আমার মনে হচ্ছে যে দেশে যতগুলো মুন্ডু কাটা লাশ পাওয়া যাবে তার সব কটার জন্য তাই আমাকেই করবেন। আমি মুঞ্জাল, মহিষাসুর বা রাক্ষস নই। সবচাইতে আশ্চর্যের কথা এই যে আপনি ওই 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 এবিসিডি করিয়েছেন আপনি, তাহলে মেনে নিতাম দুজনেই ভাই। কিন্তু এটা কি করে জানা যাবে যে এটা আসলে কে, এটা কার লাশ, সেটা কেডি বাবু কি করে জানা যাবে? মঞ্জলবাবু, এবিসিডি বলে কিছু হয় না, ডিএনএ বলে হয়। তাছাড়া আপনার কথার কদর করতে হয় সত্যি, কেননা ধীরে ধীরে আপনার কথা বলার স্টাইল উকিলদের মতন হয়ে যাচ্ছে। না 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 না, ইওর অনার, একজন ব্যক্তির হাতে জিভা লেখা রয়েছে আর একজন ব্যক্তির হাতে লেখা আছে রাধে। এটা আর কি তাৎপর্য হতে পারে বলুন? হুজুর, আমি মেনে নিচ্ছি যে এটা রাধে আর জিবা, কিন্তু একবার যদি জানা যায় যে এটা রাধে মঙ্গলিয়া আর ওটা জিবা মঙ্গলিয়া, তাহলে হুজুর আমার পক্ষে বড় ভালো হয়। পাঠকবাবু, যদি এটা প্রমাণ হয়ে যায় যে মৃতদেহ দুটো রাধে আর জিবারই, তাহলে কোর্ট কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে। ইওর অনার, এটা তো তখনই প্রমাণ পাওয়া যাবে যখন ওর সঙ্গে মিল খাচ্ছে এরকম কোনো মাথা আমরা খুঁজে পাবো। আমি মাথার খোঁজটা চালিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত আমি আদালতের কাছে আবেদন করব যতক্ষণ ওই দুটো মাথা পাওয়া যাচ্ছে মঞ্জলবাবুর বেল, ওনার জামিনটা রদ করা হোক। কিন্তু হুজুর, আমি তো এসব কিছু, ইওর অনার, পুরোপুরি সম্ভাবনা রয়েছে যে বাকি সাক্ষ্যগুলোকে উনি প্রভাবিত করতে পারেন, নষ্ট করে ফেলতে পারেন। এই আদালত মুঞ্জল গারোরার জামিন অবিলম্বে রদ করে ওনাকে হেফাজতে রাখার নির্দেশ দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। কোনো ব্যাপার না, আগামী তারিখে আমি একেবারে সোজা বাড়ি চলে যাব। জয় মা কালী। হ্যাঁ সেট, ওই গোমতি আর জিবার মধ্যে আবার ঝগড়া হয়েছে। জিবা গত 5 দিন ধরে বাড়ি আসেনি। হ্যাঁ সেট, পেয়ে গেছি। জিবা চারোটি গ্রাম চলে গিয়েছিল। চারোটি? কি বলছেন স্যার? আচ্ছা দাদা, জিবার কাছে মোবাইল ফোন তো ছিল না, তাহলে খুব স্বাভাবিক ব্যাপার যে ও আপনারই দোকানে আসতো ফোন করার জন্য। আসতো সব সময়। তাহলে দাদা একটা কথা বলুন, আপনি কখনো ওকে এরকম কোনো লোকের সঙ্গে কথা বলতে শুনেছেন যে চরটি গ্রামে থাকতো? অথবা কমলা নামের কোনো মেয়ের সঙ্গে কথা বলতে শুনেছেন আপনি? ইওর অনার, মঞ্জলবাবুর কথার কদর করতে হয়। পড়াশোনায় তো উনি খুব বেশি এগোতে পারেননি ঠিকই, কিন্তু ওনার মধ্যে একজন ভালো নিপুণ উকিলের সমস্ত গুণ রয়েছে। ওনার কথা শুনে আমার মধ্যে বেশ জিজ্ঞাসা উঠল। বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলাম, তো জানতে পারলাম যে ইনি আগে ডিস্ট্রিক্ট কোর্টে মেথড ছিলেন, কোর্টের ওই পরিষ্কার করতেন আর কি। এটা শুধুমাত্র ওনার আমদানির একটা মাধ্যম ইওর অনার। ওনার আগ্রহ তো আদালতে ছিলই ওই কেসগুলোর ওপর। চুপচাপ আদালতে এক কোণে বসে উনি আদালতের এই কার্যক্রম, যাবতীয় বিষয়বস্তু শিখে যাচ্ছিলেন। কিন্তু হুজুর, তাতে ক্ষতি কি আছে? না না, কোনো ক্ষতি নেই মঞ্জলবাবু। জ্ঞান লাভ করা তো ভালো বিষয়, কিন্তু প্রাপ্ত জ্ঞানের ভুল প্রয়োগ করা সেটা ঠিক নয়। ইওর অনার, মঞ্জলবাবুর ওই বাড়ির
পুনরায় তল্লাশি করা হলো। তো একটা পুরনো 2002 সালের কেসের পেপার পেয়েছি ইওর অনার। কিশোর কাচারিয়া ভার্সেস বংশী যোশী, কেস নাম্বার 6352/M। ইওর অনার, বংশী যোশীর ওপর এই অভিযোগটা আনা হয়েছিল যে উনি কিশোরবাবুর পুত্রের মাথাটা কেটে নিয়ে তাকে হত্যা করে ফেলেন। দুর্ভাগ্যবশত সাক্ষ্য আর সাক্ষীর অভাবে আদালত ওনাকে সসম্মানে রেহাই দিয়ে দেয়। হুজুর, তাতে ক্ষতি কি আছে? কেডি বাবু, আপনি আপনার কেস লড়ার জন্য কত চোতা পড়েন, চোতা মানে বই 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 কত পড়েন, আর আমি আমার বাঁচার জন্য একটা কাগজও পড়তে পারি না। হুজুর, রাধে আর জীবার মুন্ডু পাওয়া গেলে আমায় বলে দিন, আসলে আমি বাড়ি যেতে চাই। আপনাকে পাঠানো হবে আপনার নির্দিষ্ট ঘরে, যেখানে আজীবন আপনি থাকবেন। কেননা ইওর অনার, কেওরালি জঙ্গলের মধ্যে, যেটা জামুন গ্রাম থেকে 30 কিলোমিটার দূরত্বে রয়েছে, ওখান থেকে রাধে, জিভা আর গোমতীর 3 জনেরই মাথা পাওয়া গিয়েছে। অর্ডার অর্ডার। ডিএনএ টেস্ট ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে ইওর অনার, আর 3 জনের মাথাই তাদের দেহের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। কিন্তু ওই মাথা দেখে আপনি বুঝতে পেরে গেলেন ওটা রাধে, চিবা আর গোমতিরই মাথা? আগে না ইওর অনার, 3টে মাথাই পুরোপুরি কঙ্কালে পরিণত হয়ে গিয়েছে, চিনতে পারা খুবই কঠিন। কিন্তু এটা তো বোঝা যায়নি না যে ওটা রাধের মাথা, জীবার মাথা, গোমতির মাথা। ক্যা বাত হ্যায়। আরও একবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখলেন মঞ্জুলবাবু ইওর অনার। ইওর অনার, যেই মহিলার দেহ পাওয়া গিয়েছে সেই দেহটার ডিএনএ বকুলের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, যার এটা মানে দাঁড়াচ্ছে যে ওই দেহটা গোমতিরই দেহ। এখন যেই মাথাটা পাওয়া গিয়েছে সেইটার ডিএনএ সেই দেহটার সঙ্গে মিলছে, যার থেকে এটা পুরোপুরিভাবে প্রমাণিত হয়ে যাচ্ছে ইওর অনার যে ওই দেহটা গোমতিরই দেহ। মেনে নিচ্ছি ওটা গোমতির মাথায় ছিল, কিন্তু বাকি যে দুটো মাথা ছিল ওটার ওই ওই কি যেন বলে ওই 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 ডিএনএ সেটা তো জ্যান্ত মানুষের সঙ্গে হয়নি না? তাহলে আপনি কি করে বলছেন যে ওটা রাধের আর জীবার মাথা ছিল? আরও একটা ভালো প্রশ্ন ইওর অনার। এখন ওনার প্রশ্নের আমি উত্তর দেব তার আগে আমি ওনার কন্যা জিগনাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চেয়ে নিচ্ছি। এই দুলটাকে আপনি চিনতে পারছেন জিগনা দেবী? কই না তো। ইওর অনার, এই দুলটা আমি মুঞ্জলবাবুর বাড়ির তল্লাশি চালানোর সময় খুঁজে পেয়েছি, আর এই দুলটা গোমতির খুঁজে পাওয়া মাথা থেকে পুলিশ খুঁজে পেয়েছে। ফরেন্সিক রিপোর্টটা আপনার টেবিলের ওপর রয়েছে। এবার হলো এই দুলের জোড়াটা। এবার এটা বলুন জিগনা দেবী, যে আপনি বললেন যে 11:30টার কাছাকাছি আপনার বাবা আপনাদের মহিষকে স্নান করাচ্ছিলেন, তারপর আপনার বাবা কি ঘরেই ছিলেন নাকি কোথাও গিয়েছিলেন একটু পায়চারি করতে? আপনি কি জানেন সেটা? মিথ্যা কথা বলবেন না, কেননা বিষয়টা হলো আমরা ওই যে মোবাইল ফোনের তালিকা হয় সেটা বার করতে পারি, আর আপনার দূরভাষ যন্ত্রের তালিকাটা আমরা বার করে ফেলেছি। আমরা সবকিছুই জানি, শুধু আপনাকে জিজ্ঞেস করছি। বলুন, আপনার বাবা কি সেদিন বাড়িতে ছিলেন রাতের বেলা? ছিলেন কি না? আগে না স্যার, সেদিন রাত্রে যখন আমি বাথরুমে যাচ্ছিলাম তো তখন আমি দেখলাম যে হ্যাঁ হ্যাঁ, বল মা। বাবা তুমি কোথায় গেলে? মা, তুই একদম ভয় পাস না, আমি এই তো বাইরেই আছি মা। বাইরে? বাইরে মানে কোথায়? বলুন, বলে ফেলুন, বলুন বলুন বলুন। আমি গোলাপের কাছে ছিলাম। ওই দুধ দেয় যে ও গোলাপ নয়, ওই নাচনেওয়ালি গোলাপের কাছে ছিলাম। অর্ডার অর্ডার। ইওর অনার, মঞ্জুলবাবু মিথ্যা কথা বলছেন। পুলিশের সাহায্য নিয়ে যবে থেকে আমরা ওনার মোবাইল ফোনে ট্র্যাকিং করতে শুরু করি, তো এটা জানতে পারি যে 5ই অক্টোবর রাতে যখন ওনার কন্যা ওনাকে ফোন করেছিলেন, উনি ওই সময় কেওরালি জঙ্গলের একদম ভেতরেই ছিলেন, সেখানেই ছিলেন যেখান থেকে ওই 3টে মাথা পুলিশ খুঁজে পেয়েছিল।
এটা একজন নয়, 3 জনের মাথা, কিন্তু এদের শনাক্ত করাটা কঠিন। রিওনার, কেভরালির জঙ্গল থেকে শুধুমাত্র 3টে মাথা নয়, এই কাঠারিটাও পাওয়া গিয়েছে, আর ফরেনসিক্স বলছে এটাই হত্যার অস্ত্র। শুধুমাত্র এটাই নয় ইওর অনার, এই গামছা, এই কুর্তাটা, এই কম্বলটাও ওখান থেকে খুঁজে পেয়েছে। ইওর অনার, এই কুর্তা থেকে ফরেনসিক এক্সপার্টরা 2 জন মানুষের রক্তের দাগ খুঁজে পেয়েছেন। সবার আগে রাধে মঙ্গরোলিয়া, আর দ্বিতীয়ত মুঞ্জাল বাবু। ওখান থেকে কাপড় ভর্তি একটা ব্যাগও পাওয়া গিয়েছে ইওর অনার। আমি মেনে নিচ্ছি ওই জামার গামছাটা আমার, কিন্তু আগে আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন। ওই যে 2টো মাথা ছিল, সে 2টো কার? আপনি গমতির কথা বলবেন না, তার সাথে আমার কোনো লেনদেন নেই। বাকি যে 2টো মাথা ছিল সেগুলো কার ছিল? আমি সেটুকু তো জানতে পারি যে আমার উপর কার খুনের দায় চাপানো হচ্ছে, সেটা তো আমি বুঝতেই পারবো না। না রিওনার, এখন এই উচিত প্রশ্নটার উচিত উত্তর দিতে হবেই। আপনি যদি অনুমতি দেন তো আমার সহায়ককে আমি একবার ভেতরে ডাকবো। অনুমতি দিলাম। বলুন। রিওনার, এ জীবার নিজের ছেলে জয়ন্ত। অর্ডার। এক মিনিট হুজুর, এক মিনিট। এই বাচ্চাটা কার? হুজুর, সারা গ্রাম এটা জানে যে জীবার এখনো বিয়েই হয়নি, ও এখনো বিয়ে করেনি। এই বাচ্চাটা কোত্থেকে এলো? মঞ্জল বাবু, খুব শীঘ্রই আপনি জানতে পেরে যাবেন যে গ্রামবাসীদের কাছে যে খবরাখবর ছিল সেই খবরাখবরটা ভুল ছিল। ধৈর্য ধরুন। রিওনারের আগে আমি বলবো, তবে তার আগে আমি আপনার কাছে আবেদন করছি যে এই বাচ্চাটাকে বাইরে বসানো হোক, যাতে ওর মানসিকতায় কোনো রকম প্রভাব না পড়ে। পারমিশন গ্রান্টেড। ধন্যবাদ রিওনার। রিওনার, জিভার দেহের চিত্রটা, যেগুলো আমি আদালতে দেখালাম কিছুক্ষণ আগে, জিভার হাতে স্বয়ং ওর নাম খোদাই করা রয়েছে, আর কাঁধে কমলির নাম লেখা। রিওনার, কোথাও না কোথাও চারোটি নামটারও ব্যাপার রয়েছে। যখন আমার সহায়ক চারোটি গ্রামে গিয়েছিল, তো সেখান থেকে ও কমলির খোঁজ পেয়েছে। না, জীবার ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। কেন ও নিজে এখানে আসতে পারে না নিজের স্ত্রীকে দেখতে? আমি কিছু বুঝলাম না। আরে জীবার বিয়ে হয়েছিল কমলির সাথে। কমলা জীবার স্ত্রী ছিল, তাহলেও রাধে আর গোমতীকে এ ব্যাপারে বলেনি কেন? আমার মেয়ে গুজরাটে ফিল্মে ছোটখাটো অভিনয় করত, আর জীবা সবসময় বলতো যে ওর ভাই ওকে কখনোই বউ হিসেবে স্বীকার করবে না। আর এই জন্যই জীবা আর কমলি রাজকোটে গিয়ে কোর্টে বিয়ে করে নিয়েছে। আমি কি কমলার সঙ্গে দেখা করতে পারি? কমলিকে তো টিবি খেয়ে নিয়েছে, 10 দিন আগে ও মারা গেছে। আচ্ছা, আমি আসছি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। দিদা, এই বাচ্চাটা কি? এটা জীবা আর কমলির বাচ্চা। এটা জিভা আর কমলির বিবাহের প্রমাণপত্র, যেটার উপর ওদের ছবিও রয়েছে, আর এখানে রয়েছে ওদের ছেলের জয়ন্তর জন্মের প্রমাণপত্র। রিওনার, ওই বিবাদগ্রস্ত জমিটা থেকে যে 2টো দেহ পাওয়া গিয়েছিল, এক মহিলার দেহ আর পুরুষের দেহ, পুরুষের দেহে হাতের মধ্যে জিভা নামটা খোদাই করা ছিল, আর সেই দেহের ডিএনএটা জয়ন্তর ডিএনএর সঙ্গে ম্যাচ করছে, যার এই মানেটা দাঁড়াচ্ছে যে ওই দেহটা জয়ন্তর বাবা জিভা মঙ্গরোলিয়ারই ছিল। এর থেকে এটাও প্রমাণিত হয়ে যাচ্ছে যে জিভার দেহের ডিএনএ যেই দেহটার সঙ্গে ম্যাচ করেছে সেটা জিভার দাদা রাধে মঙ্গরোলিয়ার। রিওনার, মঞ্জলজির জন্য আমি কঠিনতম শাস্তির দাবি করছি, কেননা এটা সুচিন্তিতভাবে একটা খুন করা হয়েছে। কোল্ড ব্লাডেড মার্ডার। যেরকমটা আমি আগেও আদালতকে জানিয়ে রেখেছিলাম ইওর অনার, 2002 সালের কেস বংশী ভার্সেস কিশোর কাচারিয়া, যেখানে অভিযুক্ত সাক্ষী আর সাক্ষ্যের অভাবের কারণে রেহাই পেয়ে যায়। মুঞ্জলবাবু ওই কেসটা পড়েছিলেন নিজেকে বাঁচানোর জন্য নয় ইওর অনার, হত্যা করে পালানোর জন্য। এখন
এই বিষয়টা আপনি অস্বীকার করবেন না মঞ্জলবাবু, কেননা কোর্টের তালিকা অনুযায়ী আপনি 2002 সালের ওই কেস পেপারের আবেদনটা 6 অক্টোবর 2013 সালে করেছিলেন, অর্থাৎ ইওর অনার রাধে, জীবা আর গোমতীর মৃত্যুর ঠিক 1 বছর আগে। কেস ইজ ক্লিয়ার ইওর অনার। মঞ্জলবাবু, আপনার ঘরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আপনি আপনার পাপটা স্বীকার করবেন নাকি আমি পুরোটা বলবো? আমি এটা স্বীকার করছি যে এই ষড়যন্ত্রটা আমি করেছিলাম। আমি ওই জমিটা বিক্রি করতে চাইছিলাম, আমার কাছে টাকা পয়সা ছিল না, তাই আমি ভাবলাম যে গোমতী, জীবা আর রাধেকে প্রাণে মেরে দিলে এই জমিটা আমার হয়ে যাবে। সেই জন্য আমি সব মিটমাট করার বাহানায় জীবা আর গোমতীকে আমার বাড়িতে ডেকে আনি, আর শরবতে বিষ মিশিয়ে আমি দুজনকে প্রাণে মেরে ফেলি। তারপর দুটো লাশকে আমি বস্তায় ভরে টানা গাড়িতে রেখে দিই। তারপর আমি আমাদের ওই জমিতে পৌঁছই। ওখানে আমি গর্ত খুঁড়ে দুজনের লাশকে পুঁতে ফেলি, কিন্তু লাশগুলো পোতার আগে আমি দুজনের মাথায় কেটে নিই। আর দুজনের দেহটাকেই ওই বিবাদগ্রস্ত জমিতেই পুঁতে দিয়েছিলেন, আর তাদের কবরের ওপর ওই রিসিভারের বোর্ডটা লাগিয়ে দিয়েছিলেন, কেননা সবাই ভয় পেয়ে গিয়েছিলেন যে ওখানে যাওয়াটা ঠিক হবে না। আর মঞ্জুলবাবু জানেন যে ভয়ের কারণে কেউ ওই জমিতে পা রাখবে না। কাটা মাথার ওই ঝোলাটা হাত গাড়িতে রেখে রাধের বাড়িতে পৌঁছই। তারপর এই জমি থেকে হাত গাড়িটা নিয়ে আমি বাড়িতে ফিরলাম। 3টে কাটা মাথা আমি ঘাসের নিচে লুকিয়ে রেখে ওখানেই ছেড়ে দিই। হাত ধোয়ার জন্য আমি বাড়িতে ঢুকলাম, আর ঠিক তখনই আমার মেয়ে চিকনা এলো। ওর মুখের দিকে তাকিয়ে আমি একবারে ঘাবড়ে গেলাম, তাই জন্য আমি মুশকে চান করানোর নাটকটা করলাম। আর ওনার মেয়ে ঘুমিয়ে পড়ার পর উনি 3টে মাথা পোতার জন্য কেওড়ালির জঙ্গলের ভেতরে চলে গেলেন। ওনার পরিকল্পনা ছিল ইওর অনার যে যদি কেউ দেহগুলো পেয়েও যায়, মাথাগুলো পাবে না, আর যদি মাথাগুলো না পায়, দেহগুলো চিনতে পারবে না, আর যদি দেহগুলো চিনতে নাই পারে, তাহলে ওনার ওপর আসা অভিযোগটা কখনোই প্রমাণিত হবে না। সেই জন্য আমি 3টে কাটা মাথা কেওড়ালির জঙ্গলেতে পুঁতে দিলাম। সেই সঙ্গে রাধের জিনিসপত্র, দাঁটা আর আমার জামাটাও আমি পুঁতে দিলাম। আমি ভেবেছিলাম যে 3 জনকে মারার পর ওদের মাথা কেটে সরিয়ে ফেলতে পারলেই আমি কখনো ধরা পড়ব না, এটা ভেবে আমি এত কিছু করেছিলাম। মঞ্জুলবাবু, আপনার এই চিন্তা ভাবনার কদর করছি। পুরনো কেস পেপার পড়ে যদি কেউ উকিল হয়ে যেত তাহলে আর কোনো কথাই ছিল না। ওকালতি করতে গেলে পড়াশোনা করার দরকার পড়ে। আপনি করতে পারতেন, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি ভুল জায়গায় সেটা প্রয়োগ করলেন। এ আদালত মঞ্জল গরোরাকে রাধে, জীবা আর গোমতীর খুনের অপরাধে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনাচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। অপরাধী যতই চতুর হোক না কেন, ন্যায় থেকে বাঁচতে পারে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.